আসলে প্রোস্টেট হলো মেল পারসন, পুরুষদের একটা রিপ্রোডাক্টিভ অর্গান, অর্থাৎ প্রজনন অঙ্গ। এই অর্গানে যদি ক্যান্সার হয় তখনই আমরা প্রোস্টেট ক্যান্সার বলি। প্রোস্টেট ক্যান্সারের কারণগুলোর মধ্যে যেমন একটা জেনেটিক কারণ রয়েছে, তাছাড়া যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে প্রোস্টেট ক্যান্সার হতে পারে। তাছাড়া খাদ্য অভ্যাসের যেই আপনার দেখা যায় যে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, তারপরে রেড মিট, এগুলা যারা বেশি খায় তাদেরও প্রোস্টেট ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি। এছাড়া শরীরে যদি ওজন বৃদ্ধি পায় এবং পরিশ্রম কম করে তাদেরগুলো প্রোস্টেট ক্যান্সার হওয়ার প্রবণতা রয়েছে। প্রোস্টেট ক্যান্সারের লক্ষণের মধ্যে শুরুতেই যেটা বলবে যে আর্জেন্সি, অর্থাৎ পেশাব করার জন্য খুব তাড়াতাড়ি যাওয়ার যে আর্জ, অর্থাৎ যেই হয় সেই জন্য রোগীরা বারবার বাথরুমে যেতে চায়। অনেক সময় পেশাবের সাথে বা ইউরিনের সাথে রক্ত যেতে পারে। তাছাড়া বসে থাকলে পিছনের দিকে নিচু অংশে ব্যথা হতে পারে। এইসব কমপ্লিকেশন বা এইসব উপসর্গ নিয়েই সাধারণত ডাক্তারের কাছে আসে। পরীক্ষা নিরীক্ষার মধ্যে যেমন ডিআরই বলে একটা কথা আছে, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। তাছাড়া যদি রক্তে প্রোস্টেট ক্যান্সারের জন্য একটা অ্যান্টিজেন থাকে, পিএসএ বলে, প্রোস্টেটিক সেরাম অ্যান্টিজেন, সেজন্য যদি পিএসএ টেস্ট করা হয় তাও আপনার প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনার কথা বলে দিবে। আমরা যদি এইটাই স্ক্রিনিং হিসাবে নেই যারা বয়স্ক লোক তাদের এবং যাদের সিমটম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দ্রুত প্রোস্টেট ক্যান্সার নির্ণয় করতে পারি। প্রোস্টেট ক্যান্সারের যদি প্রাথমিক পর্যায়ে আসে তবে সার্জারির মাধ্যমে সেটাকে রিমুভ করা যায়। তাছাড়া হরমোন থেরাপি দেওয়া যায়। তাছাড়া যদি সার্জারি না করে অথবা রেডিয়েশনের মাধ্যমে আধুনিক বিজ্ঞান প্রযুক্তির বিকাশের সাথে সাথে যে রেডিওথেরাপি চিকিৎসার উন্নতি হয়েছে, সেই রেডিওথেরাপির মাধ্যমে আমরা প্রোস্টেট ক্যান্সার চিকিৎসা দিতে পারি। তাছাড়া অনেকাংশে যখন প্রোস্টেট ক্যান্সার ছড়িয়ে যায় বিভিন্ন অর্গানে, বিভিন্ন জায়গাতে, দূরবর্তী স্থানে, তাহলে কেমোথেরাপি দিয়েও প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা হয়ে থাকে। এবং আজকাল অন্যান্য টার্গেটেড ট্রিটমেন্টও আছে প্রোস্টেট ক্যান্সারের জন্য। যদি ফ্যামিলিতে প্রোস্টেট ক্যান্সারের ইতিহাস থাকে তাহলে প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া খাদ্য অভ্যাস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রোস্টেট ক্যান্সারের জন্য। যারা অতিরিক্ত চর্বিযুক্ত এবং রেড মিট সবসময় খেয়ে থাকে এবং শরীরের ওজন অনেক বাড়িয়ে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। সেজন্য আমরা খাবার দাবার সব কিছুই সুষম যাতে হয় সেটার দিকেও খেয়াল রাখতে হবে আমাদের। বাংলাদেশে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা এখন যথেষ্ট ভালো আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন আরও লজিস্টিক সাপ্লাই, যেমন রেডিওথেরাপির যেই আধুনিক মেশিন এবং আধুনিক চিকিৎসা আমাদের দেশে আছে এখনও, কিন্তু রোগীর তুলনায় রেডিওথেরাপি চিকিৎসা দেওয়ার জন্য আরও মেশিন দরকার, আরও স্পেশালিস্ট দরকার। সেটা ভবিষ্যতে অবশ্যই হবে। আসলে ক্যান্সার চিকিৎসার ফলের যে কতগুলা ইন্ডিকেটর আছে, সেটা হলো যে আমরা সাধারণত ক্যান্সার পেশেন্টদেরকে যদি 5 বছর পর্যন্ত চিকিৎসার মাধ্যমে সুস্থ রাখতে পারি তাহলেই আমরা বলি যে কিউর। কিন্তু তারপরে যেটা হবে যে ফলো আপে রাখতে হবে, ক্যান্সার আবার যে কোনো সময় আসতে পারে। সেজন্য একটা ফ্রিকুয়েন্টলি অর অ্যানুয়ালি সেভাবে রোগীদেরকে একটা চেক আপের মধ্যে রাখতে হবে। 5 বছর পরও রোগীদেরকে চেক আপে রাখতে হবে যাতে রোগ আসছে কিনা সেটা দেখার জন্য। প্রোস্টেট ক্যান্সারের অপারেশন কিন্তু একটা বড় অপারেশন এবং এটা হওয়ার জন্য সাইড ইফেক্ট হতেই পারে। তাছাড়া আজকাল কিন্তু অপারেশন রোবোটিক সার্জারির মাধ্যমে প্রোস্টেটকে রিমুভ করা যায়। তো কাজেই প্রত্যেকটা অপারেশনের যেই সাইড ইফেক্ট থাকে সেগুলো ম্যানেজ করার মতো ফ্যাসিলিটিস এবং দক্ষ সার্জন দ্বারা, ইউরোলজিস্ট দ্বারা প্রোস্টেটকে অপারেশন করাতে হবে। প্রোস্টেট ক্যান্সারের সাইড ইফেক্টের মধ্যে যেন কিছু নিউরোলজিক্যাল সাইড ইফেক্ট হতে পারে। আশেপাশে নার্ভ যদি অপারেশনের সময় কোনো জটিলতার সৃষ্টি হয়, কেটে যায়, তাহলে হতে পারে। এছাড়া ভবিষ্যতে অনেক
সমস্যাও হতে পারে। সেজন্য অপারেশনের আগে রোগীকে প্রপারলি স্টেজিং করে এবং সব কিছু ফেসিলিটিস নিয়েই প্রোস্টেট সার্জারি করতে হবে। যদি প্রোস্টেট ক্যান্সার হয়ে থাকে, এটা তো একটা রিপ্রোডাক্টিভ অঙ্গ, প্রজনন অঙ্গ, এবং এটার মাধ্যমেই যেটা সিমেন এবং যেখানে স্পার্ম হয়, ইজাকুলেট হয়। তো কাজেই এই ক্যান্সার যদি প্রোস্টেটে হয় তাহলে তো পরবর্তী যেই সেক্সুয়াল লাইফের সমস্যা হতেই পারে। সাধারণত প্রোস্টেট ক্যান্সার যেহেতু বয়স্ক লোকদের হয় 60 ইয়ার্সের উপরে, সেই ক্ষেত্রে তো আমার ভবিষ্যৎ প্রজননের কথা এখানে আর চিন্তা করা লাগে না। তা আমাদের দেশে আমরা সাধারণত একটা ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরে এটা সম্বন্ধে আমরা এক্সপ্লেইন করি পরিস্থিতিটা রোগীর আত্মীয়স্বজনকে, এবং ফার্স্ট লাইনের যিনারা ওনাদেরকে আমরা বুঝিয়ে বলি যে এই ক্যান্সারটা এই ধরনের, এইটার এই কমপ্লিকেশন হতে পারে, চিকিৎসা দিলে আমরা এইভাবে ভালো করতে পারি বা ভালো রাখতে পারি। তো সেজন্য আমরা কিন্তু একটা কাউন্সেলিং করি, অথবা আমরা ব্রেকিং দ্য ব্যাড নিউজ, অর্থাৎ এই যে একটা খারাপ সংবাদ যেটা একটা ক্যান্সার রোগী বা ক্যান্সার হয়েছে, এই শব্দটা বলার আগেও আমরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে তাদেরকে বিশদভাবে বুঝাই। এরপরে আসেন চিকিৎসার জন্য কী ধরনের পদ্ধতি চিকিৎসা, সেগুলো নিয়েও আমরা বিশদভাবে আলোচনা করি। তারপরে রোগীকে মানসিকভাবে প্রস্তুত রাখার জন্য রোগীর সাথেও আমরা কথা বলি এবং বুঝিয়ে বলি এই রোগটা যে সঠিক সময়ে এবং সঠিকভাবে নির্ণয় করে চিকিৎসা দিলে ভালো হয়, সেটাও রোগীদেরকে বোঝাতে হবে। আর তাছাড়া এই দুঃসংবাদটা প্রথমে আমরা রোগীকে সরাসরি না বললেও রোগীর যারা আত্মীয় স্বজন এবং পারিবারিক লোক তাদেরকে কিন্তু আমরা জিনিসটা বলি। এবং একটা রোগ যখন নির্ণয় হলো, তারপরে রোগের যে স্টেজ, অবস্থা বা পরিস্থিতি, সেটা নিয়ে চিকিৎসার যে প্ল্যানিংটা সেটাও আমরা বলি। তবে ক্যান্সার একটা তো দুরারোগ্য ব্যাধি বা দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হয়, সেজন্য রোগীদের কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়। তাছাড়া তো বুঝেন আমাদের দেশের ক্যান্সার চিকিৎসাও তো খরচ বেশি, এটা তো একটা অনেক দিনের দীর্ঘমেয়াদী রোগ এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা। আর আমাদের দেশে চিকিৎসার জন্য তো কোনো ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স বা এই ধরনের কিছু সুযোগ সুবিধা না থাকার জন্য সব চিকিৎসার ব্যয় বাড়ি রোগীদেরকে করতে হয়। সেজন্য তো এটা একটা চিন্তার ব্যাপার। সেই জন্য আমরা ডিটেলস তাদেরকে বুঝিয়ে বলি।